নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কয়েকটা দিন বাদেই খুবই শুভ একটা অনুষ্ঠান আসছে, যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবং বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্থকে অক্ষয় জায়গায় রাখা, সমৃদ্ধির জায়গায় রাখা তাদের মূল লক্ষ্য। এবং এই অক্ষয় তৃতীয়ার এই শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে যে কোনো অক্ষয় জিনিস, তার যে সঠিক পুজো পাঠ এই নির্দিষ্ট তিথিতে। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে যে কোনো কাজ, যে কাজই করুন না কেন, সেটা অক্ষয় হয়ে থাকবে আপনার জীবনে। সেটা ভালো কাজ করলে সেটা ভালো, খারাপ কাজ করলে খারাপ। এবং সেই জন্য মানুষ এই নির্দিষ্ট দিনটাতে কী করে না, সুখ, সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে শান্তি পাওয়ার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন। কারণ এই অক্ষয় তৃতীয়ার তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ পৌরাণিক বিভিন্ন কাহিনী রয়েছে, যে কাহিনীগুলো এই নির্দিষ্ট তিথিতেই হয়েছিল। অবশ্যই বলবো প্রত্যেকটা তিথির, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই অক্ষয় তৃতীয়ার দিন অ্যাকচুয়ালি সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী একটা তিথি। সেই জন্য আপনার জীবনে হয়তো আপনি এমন কোনো কাজ করেছেন যে কাজটার কারণে আপনার উপর একটা বড় রকমের মানসিক বা কোনো রকমের পূর্বজন্মের কোনো কর্মফল ভোগ করছেন আপনি, সেখান থেকে বেরিয়ে আসার একটা আপনার তিথি, সেটা প্রায়শ্চিত্ত করার একটা নির্দিষ্ট তিথি। কারণ আমি বিগত দিন আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা দিন আগামী সময়গুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু পুরাণ তথ্যের বিভিন্ন কাহিনী অনুযায়ী বলা হচ্ছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে 12 বছরের যে বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা, এবং পরবর্তীতে পাণ্ডবদেরকে এমন একটা জালে জড়িয়েছিলেন যাতে সে অর্থাৎ এই পাণ্ডবরা আরও বড় ধরনের অভিশাপ পান, এবং সেটা মহর্ষি দুর্বাসার কাছে থেকে। সেই জন্য এমন একটা চাল চেলেছিলেন, সেখানেও কিন্তু স্বয়ং কৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিলেন। অর্থাৎ ওই হাঁড়ির নিচে একটা চাল, সেই চালের থেকে যে খাবার তৈরি হয়েছিল, এবং সেখানে দুর্বাসা এবং তার সঙ্গে যারা শিষ্য দল ছিল প্রত্যেকের কিন্তু ক্ষুধা বা যে ক্ষুধার নিবারণ হয়েছিল। এবং এখানেও কিন্তু সেই এই নির্দিষ্ট তিথিতেই হয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে অনেক বহু রকমের এই নির্দিষ্ট তিথি রয়েছে বিভিন্ন ধরনের। কারণ এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যদি আপনি স্বর্ণ কেনেন, আপনি যা প্রাপ্তি লাভ করবেন সেটা অক্ষয় থেকে যাবে আপনার জীবনে। সেই জন্য বিভিন্ন দোকানে দেখবেন এই সময় স্বর্ণ কেনার একটা কিন্তু ঢল নামে। বলছে এই নির্দিষ্ট তিথিতে আরও বেশ কিছু রয়েছে না, বলছে কাউকে কোনো দান করলে এই দান পূর্ণ হিসাবে আপনার জীবনে ফিরে আসবে। সেই জন্য এই নির্দিষ্ট দিনটা আপনি যতটা পারবেন দুস্থ মানুষদেরকে দান করুন। দান এমন মানুষদের করুন যাতে সে তার যে খারাপ অবস্থা সেটার থেকে বেরিয়ে আসতে পারে। কারণ দান সঠিক জায়গায় সঠিক পাত্রে করতে হবে। কারণ এমন কিছু জায়গায় দান করলেন সেটা আপনার পরবর্তী টাইমে আপনাকেই দোষারোপ করতে পারে। সেই জায়গাগুলো কিন্তু বর্তমান জীবনযাপন অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে, এইগুলো খুব মাথায় রাখবেন। এবং একইভাবে আজকে বলছে এই নির্দিষ্ট দিনটা বলছে কি, খারাপ মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করুন, কোনো কুকথা বলবেন না, নেশা করবেন না, মানুষকে সহযোগিতা করুন, এবং এই নির্দিষ্ট দিনটা শুদ্ধাচারে শুদ্ধভাবে থাকুন। মানুষের সঙ্গে যত ভালো ব্যবহার করবেন এবং এই নির্দিষ্ট দিনটা চলাফেরার ক্ষেত্রে আপনি যতটা শুদ্ধভাবে থাকতে পারবেন, আপনার জীবনটা আগামী দিনগুলো শুদ্ধতায় পরিপূর্ণতা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি পাবে। কারণ এই নির্দিষ্ট দিনটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই নির্দিষ্ট দিনে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, এই 4 যুগের মধ্যে প্রথম সত্য যুগের সূচনা হয়েছিল।
অর্থাৎ এই যে আমরা এখন ঘোর কলিযুগে চলছি, কারণ কলিযুগের 500 বছর 5000 বছর পার করে দিয়েছে, ঘোর কলিযুগে চলছে। আর এই 4 যুগের মধ্যে প্রথম যে সত্য যুগ শুরু হয়েছিল এই নির্দিষ্ট দিনের থেকেই সূচনা হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিন দেবলোক থেকে বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন যে আপনি যে গঙ্গা দেবীর পুজো করা হয়, কারণ তিনি এই দেবলোক থেকে দেবী গঙ্গা মর্তলোকে প্রবাহিত হয়েছিল। কারণ এই নির্দিষ্ট দিনে আরও গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ গঙ্গোত্রীতে সেই দিন দোর খোলে, অর্থাৎ পুজো পাঠের জন্য গঙ্গোত্রীর যে মন্দির সেখানে সেই দরজা খুলে দিয়ে সেখানে পুজো পাঠ শুরু হয় এই নির্দিষ্ট দিন থেকে। গঙ্গোত্রী এবং যমুনেত্রী এই দুটো দিনই এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। তার একদিন দুদিন পরে বা এই নির্দিষ্ট দিনেই কিন্তু কেদারনাথ এবং বদ্রীনাথ, অর্থাৎ একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর একটা হচ্ছে 4 ধামের এক ধাম, সেটা সেই মন্দিরের দ্বার উন্মোচন করা হয়, অর্থাৎ এই দ্বার খুলে দেওয়া হয়। সেটা হয়তো ওয়েদারের কারণে 2-1 দিন এদিক ওদিক হয়, সাধারণত এই সময় থেকে এটা খোলা হয়। আর একদম ভাতৃদ্বিতীয়ায় অর্থাৎ কালী পুজোর 2 দিন পরে সেটা বন্ধ করে দেওয়া হয়, কারণ এই নির্দিষ্ট সময়টা খোলা থাকে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, বরফ জমে থাকে সেই জন্য। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে আর কি হয়েছিল না, এই অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব গণেশের সহযোগিতায় মহাভারত লিখতে শুরু করেছিলেন। কারণ আপনারা জানেন, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে গণেশ একমাত্র সে রাজি হয়েছিল ব্যাসদেবের থেকে, অর্থাৎ ব্যাসদেবের অনুরোধে সেই মহাভারত লেখার। ব্যাসদেব তিনি বলেছিলেন শ্লোকগুলো, এবং সেই শ্লোকগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন, একমাত্র গণেশই রাজি হয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে এই জগন্নাথ দেবের রথযাত্রার যে বিষয়গুলো, যেগুলো সেই রথ তৈরির কাজকর্ম শুরু করা হয় এই নির্দিষ্ট তিথিতে। এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয়। এবং এই শুভ তিথিতে পরশুরামচন্দ্র, অর্থাৎ বলা হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা অতীব গুরুত্বপূর্ণ তিথি। এবং এই নির্দিষ্ট তিথিতে আপনি যা কর্ম করবেন সেটা আপনার জীবনের অক্ষয় থাকবে। সেজন্য কি করবেন, একটা ছোট্ট টোটকা, ছোট্ট করণ ক্রিয়া বলে দেবো, যেটা করলে আপনি আগামী দিনগুলো আপনার খুব ভালো হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ চাই সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে বসবাস করতে। প্রত্যেকটা মানুষের অর্থ প্রয়োজন, অর্থের বাইরে কেউ নেই। অর্থ ছাড়া বর্তমান সমাজ ব্যবস্থা আপনি একদম চলতে পারবেন না। এবং তার সঙ্গে চাই আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, আপনার চাওয়া পাওয়া, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে। সেই জন্য আপনার জন্মছকের যদি কোনো জটিল কোনো অশুভ জায়গা থাকে, আপনার জন্মছকের নির্দিষ্ট যে ক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বা যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি চলছেন, সেটা আপনার জন্য যদি শুভকর না হয়, তাহলে আপনার জীবনের বারংবার অশুভ সংকেত আপনার জীবনকে নাড়া দেবে। সেই জন্য আপনার হওয়া জিনিস আটকে থাকবে। কখনো কখনো এটা আপনার জীবনের পূর্ব কর্মফলও আপনাকে ভোগ করায়। আবার কখনো কখনো আপনার জীবনের কিছু শত্রুতা, সে গুপ্ত শত্রু হতে পারে বা প্রকাশ্যে কোনো শত্রুতার কারণে আপনার জীবনের একটা দুর্দশার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এবং এর কারণে বহু মানুষ দিনের পর দিন কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি হয়তো যাচ্ছেন। তাদের জন্য কিছু করণ ক্রিয়া করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো তার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে। এই নির্দিষ্ট তিথিগুলো চলছে আপনাদের সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময়কাল বলতে পারেন। এবং এটা শুরু হয়
কিন্তু 15 দিন আগের থেকে, এবং এটা চলে আগামী 15 দিন পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়কালটা, অর্থাৎ চৈত্র মাসের নির্দিষ্ট পূর্ণিমা তিথির থেকে শুরু হয় এবং বৈশাখ মাসের একদম পূর্ণিমা তিথি পর্যন্ত সময়কাল আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা ঘটতে পারে, বা আপনার জীবনের যে সমস্যার মধ্যে রয়েছেন তার সঠিক প্রতিকার প্রতিবিধানের সময় হতে পারে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে বৈশাখ মাসের অমাবস্যা অতীব গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে এই অক্ষয় তৃতীয়া অতীব আপনার জীবনের একটা শুভ সময়ের একটা সংকেত বহন করে নিয়ে আসতে পারে। সেই জন্য আপনি এই নির্দিষ্ট দিনটাতে যেটা করবেন অল্প পরিমাণ, কারণ আমি কেন বলছি, কারণ এই নির্দিষ্ট তিথিতেই সুদামা শ্রীকৃষ্ণের কাছে এক মুঠো চাল দিয়ে এসেছিলেন, কারণ তিনি ছিলেন খুব গরিব, এবং সেই গরিব বন্ধু সেই সুদামা তিনি কৃষ্ণের কাছে যখন নিয়ে গেলেন, এবং সে কৃষ্ণ কিন্তু অতীব পরিতৃপ্তিভাবে সেই আহার গ্রহণ করেছিলেন এবং পরিতৃপ্তি পেয়েছিলেন, এবং তার কারণে কিন্তু সুদামাকে কিন্তু ভরিয়ে দিয়েছিলেন। সুদামার সুখ সম্পত্তি সর্বক্ষেত্রে বিরাজ হয়েছিল তার কারণে। সেই জন্য এখনও কিন্তু দ্বারকাধীশে আপনারা যারা যাবেন, দ্বারকাধীশে কিন্তু সেই নির্দিষ্ট সেই একটা জায়গার থেকে আর একটা জায়গা যেখানে সুদামা থাকতেন, সেখানে কিন্তু এখনও চাল বিতরণ করা হয়, এবং সেখানে চাল আপনারা যেমন প্রসাদ স্বরূপ নিয়ে আসেন, সেই হিসাবে চাল কিন্তু আপনারাও দিয়ে আসেন, যাতে কৃষ্ণের আশীর্বাদ আপনারা পান। সেই জন্য এখনও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বর সঙ্গে চলে। সেই জন্য আপনারাও চাইলে এগুলো পারবেন, এবং এর সঙ্গে সঙ্গে আপনি নিজে গৃহমন্দিরে আপনি যেটা নিজেরা করবেন, হয়তো আপনি সেখানে পৌঁছাতে পারছেন না, সেই জন্য কোনো বিষ্ণু মন্দির বা কোনো কৃষ্ণের মন্দিরে সেখানে গিয়ে আপনি চাল আপনি দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার উন্নতি হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি আপনার গৃহে একটা হলুদ বস্ত্রের মধ্যে অল্প পরিমাণে চাল নিয়ে তার মধ্যে এক টুকরো হলুদ রেখে, এবং সেখানে একটা কড়ি, যেটা হচ্ছে বলা হয় লক্ষ্মী কড়ি, এবং সেখানে একটা বীজ অর্থাৎ পদ্মের বীজ, এবং তার সঙ্গে 1 টাকার একটা কয়েন রেখে সেটাকে একটা গিট বেঁধে ওই অক্ষয় তৃতীয়ার দিন আপনি আপনার কিন্তু যেখানে আপনি আপনারা যেখানে চাল রাখছেন সেই চালের মধ্যে রেখে দিন, এবং ওটা আর কোনোভাবে একদম ভিতরেই রেখে দেবেন, এবং সারা বছরের জন্য দেখবেন আপনার জীবনের কোনো দিন অন্নের অভাব হবে না। ধীরে ধীরে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবে। কারণ আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান আপনার জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন, এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে। সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন?
আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 2:30 প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি ওইখানে দেখালাম, হ্যাঁ ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল, দীপ্তি মণ্ডল, কোথা থেকে আসছেন আপনি? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল, আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহে নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স
পাস্ট হিস্ট্রি বলে দিয়েছেন। এটা কিন্তু যথা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো, এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে, তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না, ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম, বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম, এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো
সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। সবথেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, তার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই হচ্ছে আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিক বাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখা গেল অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো, এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে
অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে, আমি এইভাবেই করে দেবো। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী, এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়, এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন, এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে,
যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ,
হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।